ছাত্র সেনা সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার কথা মইনু আহমেদের অস্বীকার, সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি। আইসিবি শেয়ার কিনে নেয়ায় পুঁজিবাজারে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী, তবে বিনিয়োগকারীদের বিক্ষোভ অব্যাহত। 821 জনের চাকরিচ্যুতের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, দুর্ভোগে শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, রোকসানা পারভিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। AKS 10 বা শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সেনা সংঘর্ষের ঘটনায় নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ এর দায় চাপিয়েছেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ও মাঠ পর্যায়ের সেনা কর্মকর্তাদের উপর। সকালে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির উপকমিটির সঙ্গে টেলিকনফারেন্সে এসব কথা বলেছেন তিনি। তবে মইনু আহমেদের বক্তব্যে সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি। রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক। 2007 সালের 20 থেকে 23 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পুলিশ তখন 4 জন শিক্ষক সহ অনেক ছাত্রকে গ্রেফতার করে। পরে সারা দেশে ছাত্র বিক্ষোভ শুরু হলে তাদের মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ঘটনা তদন্তে গত বছর শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি একটি উপকমিটি গঠন করে। ওই কমিটির সাথে 50 মিনিট টেলিকনফারেন্স করেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ। তার উত্তর আমার যেটা ধারণা হয়েছে আমার মেম্বারদের সাথে আলোচনা করে এবং আমাদের খুব একটা সন্তুষ্ট করতে পারেনি এবং আমরা মনে করি যে এখানে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ঘটনাবলীর ক্ষেত্রে সামরিক বাহিনী যে ভূমিকা নিয়েছিল, সেনাবাহিনী যে ভূমিকা ছিল, বিশেষ করে সেনা গোয়েন্দা সংস্থা, এতেই আমাদের দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক বিকাশ, গণতান্ত্রিক যাত্রার জন্য এটা ক্ষতিকারক বিষয় হয়ে থেকেছে। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি, গ্রেফতারকৃত শিক্ষক ও শিক্ষা সচিবও হাজির হয়েছিলেন। সে সময় তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদকেও কমিটির সাথে কথা বলার আহ্বান জানান রাশেদ খান মেনন। আমাদের জেনারেল সাহেবের উত্তর সবসময় ছিল যে তিনি পলিসি ডিসিশনের লেভেলে ছিলেন, এক্সিকিউশনের লেভেলে তিনি কাজ করেনি। সবটাই ফিল্ড লেভেলের কর্মকর্তারা তারা এই বিষয়গুলো করেছে। যদিও আমরা বারবার উল্লেখ করেছি যে সমস্ত ঘটনাবলী পরবর্তী ঘটনাবলীতে দেখা যায় যে ডিজিএফআই ডাইরেক্টলি ইনভলভ। আমাদের শিক্ষকদের গ্রেফতারের প্রশ্নে, শিক্ষকদের গ্রেফতার থেকে মুক্তির প্রশ্নে, ছাত্রদের গ্রেফতারের প্রশ্নে, ছাত্রদের গ্রেফতার থেকে মুক্তির প্রশ্নে, তাদের রিমান্ডে নিয়ে, ডিজিএফআই ক্যাম্পে নিয়ে এবং যৌথ বাহিনীর সেলে নিয়ে তাদের উপর নির্বাচন করার প্রশ্নে সব ক্ষেত্রে আমরা আর্মির উপস্থিতি লক্ষ্য করেছি। রাশেদ খান মেনন আরো জানান, আগামী সংসদ অধিবেশনেই কমিটি তাদের প্রতিবেদন পেশ করবে। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। অব্যাহত দরপতনের কারণে শেয়ারবাজারে আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। মাথায় সাদা কাফন বেঁধে মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা। এদিকে সরকারি প্রতিষ্ঠান আইসিবি শেয়ার কেনায় পুঁজিবাজারের সূচকের কিছুটা উন্নতি হয়েছে। এ বিষয়ে জরুরি বৈঠকে বসেছে এসইসি। বৈঠক শুরুর আগে তারা জানিয়েছে, শেয়ার বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভর্তুকি ও মূল্যস্ফীতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন বিষয়ে সরকারের ভর্তুকি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। পরে পিপিপি কার্যালয়ে সিইও নিয়োগের বিষয়ে সব কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, বিএনপিকে আগামী নির্বাচনে বাইরে রাখতেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি করেছে সরকার। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, এসব মিথ্যা মামলা দিয়ে কোন সরকার অতীতে যেমন সফল হয়নি, এবারও এর ব্যতিক্রম হবে না। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ সরকার ক্ষমতা ধরে রাখতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ইভিএম পদ্ধতি চালু করেছে, তাতেও আস্থা রাখতে না পেরে এখন তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। তিনবার চার্জশিট দেওয়ার পর একজন রিটায়ার্ড পুলিশ অফিসারকে নিয়ে তদন্ত করায় ১২০ দিন রিমান্ডে নিয়ে মূল আসামিকে কোনো না কোনো ভাবে তাকে দিয়ে হয়তো বলানোর চেষ্টা করেছে তারেক রহমান দায়ী। তাকে মামলার আসামি করা হয়েছে এবং মামলার আদালতে এখানে না করে দ্রুত বিচারে পাঠানো হয়েছে, যাতে ১৩৫ দিনের মধ্যে রায় দিয়ে দেওয়া যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮২১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সিন্ডিকেট সভায় উচ্চ আদালতের রায় অনুযায়ী চাকরিচ্যুত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন লাগাতারভাবে চলছে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট। ফলে বিশ্ববিদ্যালয় কর্মকাণ্ডে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে দেশের ২ সহস্রাধিক কলেজের পরীক্ষার্থী ও সনদপত্র গ্রহণকারী শিক্ষার্থীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৭১৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ৮২১ জনকে সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাসে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। বিগত ৪ দলীয় জোট সরকার আমলে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে রোববার থেকে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ফলে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অচিরে সিদ্ধান্ত নেবেন যে আমাদের চাকরি বৈধ এবং আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাখাতকে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাকে উন্নতির দিকে নিয়ে যাবেন। অপরদিকে সার্টিফিকেট সেকশন ও কম্পিউটার সেকশন বন্ধ থাকায় প্রবেশপত্র ও সনদপত্র না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা। আমি আসলাম সিরাজগঞ্জ থেকে, আমার ডিগ্রি একটা সার্টিফিকেট বলছিল সেটা সংশোধনের জন্য। আসার পরে দেখলাম এখানে কার্যক্রম নাই, কোনো লোক নাই, সবকিছু তালাবদ্ধ। প্রাইমারিতে অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু ২২ তারিখে আমাদের ডেট ওভার হয়ে যাবে অ্যাপ্লিকেশন করার, কিন্তু আমাদের সার্টিফিকেট খুবই প্রয়োজন। এই মুহূর্তে সার্টিফিকেট নিলে আমরা অ্যাপ্লিকেশন করবো কিভাবে? অধিকাংশ জনবলের চাকরিচ্যুতিতে আন্দোলনের ফলে বেশিরভাগ অফিসে খালি পড়ে আছে। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরো বেগবান করার কথা জানালেন কর্মকর্তারা। এই প্রশাসনের শুধুমাত্র এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বাইরে যারা আমাদের আউট ক্যাম্পাসে যারা আছে তারা সকলেই আছে ক্ষতিগ্রস্ত। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন কর্মসূচি, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমরা মনে করি অনতি বিলম্বে এই সমস্যার আশু সমাধান এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন করেন। এই অচলাবস্থা নিরসনে সিন্ডিকেটের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার নেই বলে জানান কর্তৃপক্ষ। সিন্ডিকেটে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা সেই সিদ্ধান্তই মেনে চলব। আমি সিন্ডিকেটের সিদ্ধান্তই মেনে চলব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে জাতীয় মানবাধিকার সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। থাকবে না আর দুঃখ কোনো, যদি থাকে শিক্ষার আলো, এমন এক মন্ত্র নিয়ে আশপাশের ১০ ইউনিয়নের সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে বেড়াচ্ছেন পঞ্চগড়ের এক তরুণ। কারো সাহায্য ছাড়াই টিউশনির অর্থ দিয়ে গড়েছেন আশার আলো স্কুল। সুবিধা বঞ্চিত সব বয়সীরা সেখানে বিনামূল্যে শিক্ষা লাভ করে। আরো জানাচ্ছেন চয়ন রহমান। ক্যামেরায় ছিলেন অজিত তাপস, সাথে ছিলেন পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাতুর রহমান আজাদ। দিনে 5টি বাঁশের বেড়া বুনতে হবে, তাই সকাল থেকেই ভাইয়ের সাথে ব্যস্ত সময় কাটে পঞ্চগড়ের 8 বছরের শিশু টিটুর। অন্যদিকে শিশু জামালকে বাবার সাথে দুপুর পর্যন্ত রাস্তায় কাটাতে হয় ফল বিক্রির কাজে। আর জীবনের বাস্তবতায় 7 বছর বয়সেই রহিমকে ধরতে হয়েছে ভ্যানের প্যাডেল। পঞ্চগড়ের আশপাশের 10 ইউনিয়নের এসব ঝরে পড়া শিশুরা সারাদিনের কাজ শেষে দুপুরে ছুটে আসে তাদের প্রিয় জনি টিচারের গড়ে ওঠা আশার আলো স্কুলে। স্লেটে চক দিয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় ঝরে পড়া শিক্ষার্থীদের। বললে গাড়ি চড়া যায়, তার জন্য আমি পড়তে আসি। খেলাইতে খেলাইতে
পড়ালেখাও শিখিবা পাচ্ছি। 2 বছর আগে নজরুল ইসলাম জনি নামের এই তরুণ এসএসসি পাশ করে টিউশনির টাকা দিয়ে গড়ে তোলেন আশার আলো স্কুলটি। এখন এইচএসসি পাশ করা জনি শহরের বিভিন্ন জায়গায় টিউশনি করে মাসে আয় করেন 2,500 টাকা। সেই টাকার পুরোটাই ব্যয় করেন এই গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজে। নিরক্ষর মাতার সন্তানকে ওষুধ মনে করে তার সন্তানকে বিষ পান কারণে তার সন্তানকে হারিয়ে ফেলেছে এবং দখলদার অল্প জমি বলে বেশি জমি লিখে ফেলার কারণে মনে অনেক কষ্ট আবেগ তারা নিরক্ষর। তখন থেকে এই উদ্যোগ টিউশনির টাকা দিয়ে এই স্কুলে সম্পূর্ণ খরচ ব্যয় বহন করি এবং আমার ছোট্ট এই স্বপ্ন আমি যেন সবাইকে নিরক্ষর মুক্ত করতে পারি। নজরুল ইসলাম জনির এই মহতি উদ্যোগে শিক্ষার আলো নিতে এসেছেন যেমন সুবিধাবঞ্চিত বিভিন্ন ঝরে পড়া শিশু, তেমনি সারাদিনের কাজ শেষে এই বিদ্যালয়ে আসেন এ অঞ্চলের মহিলারা। 18 বছর বা মেয়েকে বিবাহ দিব না, কত বছর বয়সে? মহিলাদের ক্লাসে প্রাথমিক অক্ষর জ্ঞানের সাথে দেয়া হয় বিভিন্ন সচেতনতামূলক শিক্ষা। আমাদের বাড়ির পাশে একটি জায়গা থাকলে সেই জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করে গাছ কিংবা শাকসবজি লাগাবো। স্বামী স্ত্রী সমান অধিকার, চলাফেরা করা যাবে, বেড়াইতে যাওয়া যাবে। রাতে স্কুলে ছুটে আসেন কর্মজীবী পুরুষরা। শিক্ষার আলো নেয় সবার প্রাণন্ত এই প্রচেষ্টা যেন সারাদিনের ক্লান্তিকে ভুলিয়ে দেয় অক্ষর জ্ঞান লাভের সুখ। আমাকে কেউ ঠকাইতে না পারে 2 টাকা ইনকাম করতে পারি আর কি, এই জন্য আমি স্কুলে আসছি। যেগুলো আমরা পারি না ওগুলো অনেক কিছু শেখা হয়েছে। দিনে টিউশনি করে স্কুল আর রাতে প্রিন্টিং প্রেসে কাজ করে সংসারের খরচ যোগায় সংগ্রামী এই তরুণ। অথচ আগামী দিনে নিজের লেখাপড়া কিভাবে চলবে সেটি তার জানা নেই, কিন্তু তারপরও থেমে নেই তার স্বপ্ন। স্বপ্নটা অবশ্য খুব বেশি কিছু নয়, আশেপাশের মানুষকে কিছুটা শিক্ষার আলোয় নিয়ে আসা। চয়ন রহমান, এনটিভি নিউজ, পঞ্চগড়। দেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে আইএসও সনদ পাওয়ায় এনটিভিকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। দেশের ইলেকট্রিক চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম আইএসও সনদ অর্জন করা। আমি এনটিভি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়। এ অর্জন শুধু এনটিভির একার নয়, এটা বরং বাংলাদেশের গণমাধ্যমের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা যে পর্যায়ক্রমে ক্রমশ আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে এটার একটা প্রমাণ। এনটিভি যে কারণে আজকে আইএসও পেল, ভবিষ্যতেও যাতে তারা বস্তুনিষ্ঠ সংবাদ এবং নিরপেক্ষভাবে যাতে কাজ করে দায়িত্ব পালন করে এবং পেশাগত যে দায়িত্বটা আছে এটা যাতে আরো উন্নত করে দেশের সংবাদ পরিবেশন করে।